হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025-এর জন্য যে আমরা 24-এর প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে 2 নম্বর ভিডিও। এখানে দেখো এক্সাম ডেট রয়েছে 20 ফেব্রুয়ারি 2024। এক্সাম টাইম রয়েছে সেকেন্ড শিফট 11:30 AM থেকে 12:30 PM পর্যন্ত। আর যারা এগুলো পিডিএফ নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটা হাই লিখে পাঠাবে, তোমাদের গ্রুপে একটা জয়েন করে নেওয়া হবে। সেখানে পিডিএফগুলো দেওয়া হচ্ছে, বা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের গ্রুপের, সেখানে তোমরা জয়েন করে নেবে, ওখানে পিডিএফগুলো সব পেয়ে যাবে। চলো, আজকের প্রথম কোশ্চেন বলছে, সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত নৃত্য এবং নাটকের জাতীয় একাডেমি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন ড্যাশের একটি রেজলিউশনের মাধ্যমে। 1952 সালে ডক্টর PV রাজমান্নারকে প্রথম চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। তো এখানে দেখো যে সঙ্গীত নাটক একাডেমিটা কার অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল এটা। তো অ্যান্সার হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, অপশন বি, মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রণালয়। ভারতে ধারা 333 এর বিধানের অধীনে প্রতিটি রাজ্যের আইনসভায় সর্বাধিক ড্যাশ সদস্য থাকতে পারবে। তো অ্যান্সার হচ্ছে 500 সদস্য থাকতে পারবে সর্বাধিক। 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যগুলির নারীদের সাক্ষরতার হার সর্বাধিক? তো নারী সাক্ষরতার হার সর্বাধিক হচ্ছে কেরালায়, এবং ওভারঅল যদি সাক্ষরতার হার বলা হয় তবুও কেরালা হবে। ওকে, তারপরে দেখো নিম্নলিখিত কোনটি ভারতের রিজার্ভ ব্যাংকের কার্যাবলীর মধ্যে পড়ে? মুদ্রা ইস্যু, চূড়ান্ত ঋণদাতা। তো রিজার্ভ ব্যাংক মুদ্রা ইস্যু করে, এটা ঠিক। তারপর চূড়ান্ত ঋণদাতা, হ্যাঁ এটাও ঠিক। তো উভয় 1 এবং 2 দুটোই ঠিক হবে রিজার্ভ ব্যাংক সম্বন্ধে। আচ্ছা, রিজার্ভ ব্যাংক কবে তৈরি হয়েছিল অবশ্যই এটা মনে রাখবে। 1935 সালে রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছিল, এবং এটাকে কেন্দ্রীকরণ বা ন্যাশনালাইজেশন করা হয় 1949। এই দুটো সাল অবশ্যই মনে রাখবে, রিজার্ভ ব্যাংক থেকে অনেকবার পরীক্ষা এসেছে। আর বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। স্বাধীনতার পরে 1951 সালে ভারত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে। ড্যাশ প্রভাবের অধীনে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রভাব। তো দেখো, এটা যখন 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয়, সেটা ছিল সমাজতান্ত্রিক। নিম্নলিখিত কোনটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? ঈগল, ঝুড়ি। এখানে ক্রিকেটের সাথে সম্পর্কিত নয় বলেছে, তো ঈগল ঝুড়ি দুটোই কিন্তু ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত নয়। তো অ্যান্সার হবে এখানে অপশন ডি, উভয় ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত নয়। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে বোনালু উৎসব উদযাপিত হয়? বোনালু উৎসব তেলেঙ্গানায় উদযাপিত হয়। বোনালু উৎসব তেলেঙ্গানায়। আচ্ছা, তারপরে হচ্ছে শব্দের উচ্চতা কোন এককে মাপা হয়? শব্দের উচ্চতা মাপা হয় কোন এককে? তো শব্দের উচ্চতা মাপা হয় ডেসিবেলে, বা শব্দ মাপা হয় ডেসিবেলে। আর যদি শব্দের কম্পাঙ্ক মাপা হয় তো এটা হবে হার্জ। ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেইস কোন খেলা খেলে থাকেন? লিয়েন্ডার পেইস লন টেনিসের সঙ্গে যুক্ত। লন টেনিস। ডে নুলম, এটা একটা এর নাম, প্রকল্পের নাম বা একটা সংস্থার নাম। সেখানে বলছে ডে নুলম এর সাথে মহিলাদের উদ্যোক্তা ক্ষমতায়নের লক্ষ্যে 2023 সালের জুন মাসে ড্যাশ অংশীদারিত্ব করেছে। বলছে 2023 সালের জুন মাসে এখানকার ডে নুলমের সঙ্গে কারা অংশীদারিত্ব করেছে বা কারা জুড়েছে? তো অ্যান্সার হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP। অমৃতসরের চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? অমৃতসরের চুক্তি 1809 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। সংবিধান সভা ভারতের সংবিধানটি কত তারিখে গ্রহণ করে? তো সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949, এবং সংবিধান চালু হয়েছিল যেদিন থেকে সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। তারপরে দেখো আলাপ্পুঝা নেহরু ট্রফি প্রতিযোগিতা, যা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয়। এটি ড্যাশ বিভাগের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয়। তো এটা হচ্ছে নৌকা রেস বা বোট রেস। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? পান্নালাল বাঁশির সঙ্গে যুক্ত। তো পান্নালাল ঘোষ বাঁশি বাজানোর সঙ্গে বিখ্যাত।
আচ্ছা, তবলার সঙ্গে একজনের নাম বলো। তবলার সঙ্গে নাম হচ্ছে জাকির হোসেন, অনেকবার পরীক্ষায় এসেছে এটা। জাকির হোসেন তবলা বাজায়। বাঁশিতে আমরা পেলাম পান্নালাল ঘোষ। আচ্ছা, হরিপ্রসাদ চৌরাসিয়া, ইনিও বাঁশি বাজায়। নিম্নলিখিত কোনটি ভারত সরকারের দ্বারা পরিচালিত 2011 সালের সামাজিক, অর্থনৈতিক ও জাতিভিত্তিক জনগণনায় বঞ্চনা পরিমাপের মানদণ্ডগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়? তো বলছে বঞ্চনা পরিমাপের মানদণ্ডগুলি অন্তর্ভুক্ত নয়। এখানে রয়েছে এমন গৃহস্থলী যাদের কোনো কর্মক্ষম সদস্য নেই, এমন গৃহস্থলী যাদের 15 থেকে 59 বছর বয়সী প্রাপ্তবয়স্ক মহিলা নেই, এমন গৃহস্থলী যাদের মধ্যে প্রতিবন্ধী সদস্য রয়েছে, এমন গৃহস্থলী যাদের কেবলমাত্র একটি ঘর আছে এবং কোনো দেওয়াল ও ছাদ নেই। তো দেখো এখানে অপশান এ, অপশান সি, অপশান ডি এগুলো মানদণ্ডগুলির অন্তর্ভুক্ত, ঠিক আছে। কিন্তু এখানে 15 থেকে 59 বছর বয়সী প্রাপ্তবয়স্ক মহিলা নেই, এটা হবে না, এটা যুক্ত নয়। সুতরাং অ্যান্সার আমাদের অপশান বি নিতে হবে। বিখ্যাত বই অর্থশাস্ত্র। আচ্ছা, প্রথমে আমাকে বলো যে অর্থশাস্ত্রটা কার লেখা, এটা কমেন্ট অবশ্যই বলবে। অর্থশাস্ত্র একটা বিখ্যাত বই, এটা কার লেখা? আমাদের জানায় যে উত্তর পশ্চিম অঞ্চলে কম্বল গুরুত্বপূর্ণ ছিল এবং ড্যাশের জন্য মৌর্য যুগে সোনা এবং মূল্যবান পাথর বিখ্যাত ছিল। তো এখানে সোনা এবং মূল্যবান পাথর এই অর্থশাস্ত্রে দক্ষিণ ভারতের কথা বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু অর্থশাস্ত্রটা যখন লেখা হয়েছিল তখন উত্তর ভারতে সাম্রাজ্য চলছিল মৌর্য সাম্রাজ্য। তখন চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন রাজা, ঠিক আছে। এবং এই অর্থশাস্ত্র লিখেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তার নামটা অবশ্যই কমেন্টে বলবো, অনেকটা হিন্টস দিয়ে দিলাম। উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যের নাম কি? উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্য, এখানে দেখো এমনিতে অপশান টেস্ট করেই পারবে। ছাউ হচ্ছে পুরুলিয়া, উত্তরপ্রদেশের নয় এটা। ছাউ হচ্ছে ওয়েস্টবেঙ্গল, পুরুলিয়া, ঠিক আছে। আরও আছে ছাউ ওড়িশা, ময়ূরভঞ্জ, তারপরে ঝাড়খণ্ডে রয়েছে। কথাকলি তো কেরালা, কথাকলি কেরালা। গরবা এটা হচ্ছে গুজরাট। তাহলে উত্তরপ্রদেশে একটাই থাকলো কত্থক। আর কত্থকটা কি? এখানকার মধ্যে কথাকলি আর কত্থকটা শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। তো কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যের নাম। কত্থকের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তি বিরজু মহারাজ। বিরজু মহারাজ কত্থকের লখনৌ ঘরানা থেকে বিলং করতো। তো কত্থকের কয়েকটা ঘরানা রয়েছে, যেমন বারাণসী ঘরানা, তারপরে হচ্ছে লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, ঠিক আছে। তো বিরজু মহারাজ ছিলেন লখনৌ ঘরানার। ভারতের দ্বিতীয় প্রতিরক্ষা প্রধান সিডিএস অর্থাৎ চিফ ডিফেন্স সেক্রেটারি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। এখনও রয়েছে, অবশ্যই মনে রাখবে, আবার আসতে পারে পরীক্ষায়। নীতি আয়োগ সরকারকে পরামর্শ দেওয়ার জন্য একটি ট্যাঙ্ক হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এটা কোন ধরনের ট্যাঙ্ক? তো এটা হচ্ছে নীতি পরামর্শক ট্যাঙ্ক। নীতি পরামর্শক ট্যাঙ্ক। আচ্ছা, নীতি আয়োগ কত সালে তৈরি হয়? 2015 সালে। এটা প্রথমে যে 1951 সালে আমরা পড়লাম যে পরিকল্পনা কমিশন শুরু হয়েছিল 1951 সাল। তো পরিকল্পনা কমিশনটাকে পরিবর্তিত করে নীতি আয়োগ তৈরি করা হয়, ঠিক আছে। 2015 সাল থেকে শুরু হয়। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে কোন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ পেয়েছেন? তো অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বর্তমানে রয়েছেন এস আব্দুল নজির, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। ওকে।